সহ 15 জন জেলা নেতৃত্বকে ওরা একটা মহিলা দিয়ে শ্লীলতাহানির কেস দিয়েছিল। তাতে একটা লাইন ছিল যে 1 কুইন্টাল ওজনের এক ভদ্রমহিলা, এই বিশাল চেহারার ভদ্রমহিলা, তাকে নাকি আমরা কোলে তুলে নিয়েছি। আমরা তাকে কোলে তুলতে পারবো কী করে? তাদেরকে তৃণমূল ব্যবহার করতো এইসব মহিলা নেত্রীকর্মীদেরকে, যে মিথ্যা কেস দেওয়ার জন্য। একবারে ডেপোই বলছি, ভাইপো একটা ডেপো ছেলে, সে কাঁথির বুকে দাঁড়িয়ে শিশিরবাবু কাঁথির উপকার জনক, শুভেন্দুবাবুর বাবা, সেটা তো তার শুধু পরিচয় নয়। শিশিরবাবু একজন যোগ্য সাংসদ ছিলেন, দীর্ঘদিনের 50 বছরের চেয়ারম্যান ছিলেন, তাকে বলছে তোর বাপকে ডাক। যেগুলা এটা আমাদের সবার কাছে হয়তো হাসির মনে হচ্ছে এখন, কিন্তু যখন এই কেসগুলো আমরা খেয়েছিলাম তখন আমাদের কাছে হাসি ছিল। রাজ্যে এখন বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপিরা, কিন্তু বিজেপি এই বিধায়করা যারা 2021 সালের পর থেকে বিধানসভায় ছিলেন বা তাদের নিজের এলাকায় কাজ করতেন, তাদের বিভিন্নভাবে তাদের নামে বিভিন্ন অভিযোগ দিয়ে এফআইআর দিয়ে দেওয়া হতো। এমন একটি বিস্ফোরক তথ্য অভিযোগ করেছেন একজন বিধায়ক মেদিনীপুর থেকে। তিনি বলছেন যে তিনি যখন বিধায়ক ছিলেন তখন তাকে একটা মহিলা সংক্রান্ত একটি মামলাতে তার নাম জড়িয়ে দেওয়া হয়, সেই মামলা এখনো পর্যন্ত চলছে। কি সেই বিষয়, প্রথম সেটা শুনে নেব। কি অভিযোগটা কি? 2024-এর ইলেকশনে আমি অগ্নিমিত্রা পালের ইলেকশন এজেন্ট ছিলাম বিজেপির। সে সময় আমার এবং শঙ্কর গুচ্ছাইত, এখন যিনি মেদিনীপুরের বিধায়ক আছেন, সহ 15 জন জেলা নেতৃত্বকে ওরা একটা মহিলা দিয়ে শ্লীলতাহানির কেস দিয়েছিল। তাতে একটা লাইন ছিল যে 1 কুইন্টাল ওজনের এক ভদ্রমহিলা, এই বিশাল চেহারার ভদ্রমহিলা, তাকে নাকি আমরা কোলে তুলে নিয়েছি। আমরা তাকে কোলে তুলতে পারবো কী করে? তো এইরকম একটা নকারজনক কেস আমাদের মতো শিক্ষিত আমরা যারা রাজনীতির জগতে এত বছর ধরে বিচরণ করছি, এই নকারজনক কেস কিন্তু আমাদের দেওয়া হয়েছে। এখনও সেই কেস চলছে, আমরা হাইকোর্ট থেকে জামিনে আছি, এবার হয়তো ওটা ঠিক হবে। আজকে বিধানসভাতে আপনি বক্তব্য রাখতে গিয়ে হাউসের মধ্যে একটা কথা বললেন যে তৃণমূল যখন ক্ষমতায় ছিল তৃণমূলই নারীদেরকে এই কাজে ব্যবহার করা হতো। যিনি কেস দিয়েছেন তিনি সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেত্রী। তাদেরকে তৃণমূল ব্যবহার করতো এইসব মহিলা নেত্রীকর্মীদেরকে, যে মিথ্যা কেস দেওয়ার জন্য। তারা যে নারীর উন্নয়নের কথা বলছে, নারীর ক্ষমতায়তনের কথা বলছে, ক্ষমতায়ন কোথায় হবে? এই রকম কেস দিয়ে ওই মহিলাদের তো জীবনটাই শেষ করে দিয়েছে। আজকে ওরা কোথায় বলুন? যে নারী আপনার বিরুদ্ধে অভিযোগ করেছিল, তিনি ব্যক্তিগতভাবে তাকে দেখেছেন? আমি কোনোদিন চিনি না, আমি এমনি টিভিতে দেখেছি। উনি এক সিপিএমের এক ভদ্রলোককে, খুব বয়স্ক ভদ্রলোককে খড়গপুরে পেটাচ্ছিলেন, ওই ছবিটা আমি দেখেছি। কিন্তু আমি ভদ্রমহিলাকে চিনিও না, জানি না, কোনো দিন আমার সঙ্গে কথাও হয়নি, আর কোনো অবস্থাতেই আমাদের সঙ্গে কোনো বিতর্কও তৈরি হয়নি। মানে আপনি এই চেহারার হয়ে 98 কেজির একজনকে তুলে নিলেন? এইরকম একটা কেস দেওয়া হয়েছে আমাদের নামে, শুধু আমার নয়, বিধায়ক শঙ্কর গুচ্ছাইতের নামে, আমাদের অনেকের নামেই কেস দেওয়া হয়েছে, আমাদের জেলার অনেক নেতার নামে এই কেসগুলো আছে। তো আমরা সেটাই বলছিলাম যে এইরকম মিথ্যা কেস তো তৃণমূল ভুরি ভুরি দিয়েছে। আজকে তারা কেসের ভয় কাচ্ছে কেন? সত্যি কিছু কেস যদি ঘটিয়ে থাকে, হোক না, কি আছে? এই যে মহিলা ঘটিত কেসগুলো আমরা দেখছি, আপনি বললেন যে তৃণমূল আগে ব্যবহার করতো মহিলাদেরকে, তাদের নেত্রীদেরকে এইভাবে মামলায় জড়িয়ে দেওয়ার জন্য। বলো তো আমরা তো মানে ছাপোষা মধ্যবিত্ত পরিবার থেকে জানি যে আপনি বিলং করেন, সেখানে আপনার পরিবারের যে মহিলা সদস্যরা রয়েছেন তারা এই অভিযোগ শুনে কীরকম তাদের? এটা তো শুধু আমাদের বাড়ি নয়, এটা আমাদের সামাজিক সবাই তো, কেউ তো আর এটা নিয়ে ভাবেনি, সবাই এটা একটা হাসির খোরাক ছিল। আপনারা সিরিয়াসলি জানতো, এটা সিরিয়াসলি নেন, এবং সবাই জানতো যে এটা মিথ্যা কেসে এদের ফাঁসানো হচ্ছে, আমাদের রাজনৈতিক জীবনটাকে কলঙ্কিত এবং শেষ করার জন্য ফাঁসানো হচ্ছে, এটা সবাই জানতো। এটা নিয়ে আমাদের সামাজিকভাবে কোনো অসুবিধা হয়নি, কারণ তৃণমূল যে এরকম মিথ্যা কেস দেয় এটা সবাই জানে, ফলে এটা নিয়ে আমরা সামাজিকভাবে কোনো অসুবিধায় পড়িনি। কিন্তু কেসটা তো আমাদের যেতে হয়েছে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে আসতে হয়েছে জামিন নিতে, আমাদের ওখানে কেসে লড়তে হয়েছে। এটা একটা হ্যারাসমেন্ট ছিল, তার বাইরে আমরা কিন্তু পাবলিক আমাদের খারাপভাবে কোনোভাবেই নেয়নি। এক্ষেত্রে বলতে পারবেন যে আপনি অতটা শক্তিশালী নয় যে 98 কেজির একজন মহিলাকে? স্বাভাবিক ব্যাপার, আমরা এতটা শক্তিশালী নয় যে ওকে কোলে তুলে নিব। কি অদ্ভুত ব্যাপার, সেটা দেখে আমাদের উকিলরাও হেসেছে, সবাই হাসে। আমাকে আমার মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দা দেখা হলেই বলেন, রমাদা সেই 58 কেজিটা আছে? আমি 98 কেজি, 58 কেজি তুলতে পারা যাবে না দাদা।
ওনারা সবাই আমাকে যে আমাদের সেন্ট্রাল মানে জেলার লিডারশিপ, রাজ্যের লিডারশিপ দেখলেই ওই কথাটা বলে, বলে ওটা একটা হাসির খোরাক হয়ে গেছে। আজকে আপনি হাউসের মধ্যে যখন বক্তব্য রাখছেন এই প্রসঙ্গ তো বললেনই, সকলেই হেসে একদম লুটোপুটি খাচ্ছে হাউসের মধ্যে, সেটা তো আমরা দেখলাম। তার মধ্যে আপনি তৃণমূলের নেত্রীদেরকে ইঙ্গিত করে বললেন, শিউলিদিকে ইঙ্গিত করে বললেন, যেহেতু উনি মেদিনীপুরে রয়েছেন। দেখুন, উনি ও সবটা জানেন যে এগুলো মিথ্যা কেস। আজকে উনি কথায় কথায় বিভিন্ন রকম কথা চিৎকার করেন, সেই জন্যই বললাম যে ওই নেতৃত্বে বুঝতে হবে যে আপনারা কিভাবে মহিলাদের ব্যবহার করেছেন মিথ্যা কেস দেওয়ার জন্য। আপনি তার জন্য চাকরির ব্যবস্থা করতেন, তাকে নেত্রী করতেন, তার জন্য আলাদা তো আপনি স্কিম ব্যবস্থা করুন, সব ঠিক আছে, তাকে আরও ভালো করে প্রজেক্ট করুন, কিন্তু তাকে আমাদের শ্লীলতাহানির কেস দেওয়ার জন্য মহিলাদের ব্যবহার করা, এটা 2024 সাল থেকে যেটা ওরা তৃণমূল আরম্ভ করেছিল ভাইপোর নির্দেশে, এটার সাক্ষী তো উনিও ছিলেন। উনি তখন মন্ত্রী ছিলেন, উনি তো প্রতিবাদ করেননি যে মহিলাদের দিয়ে এরকম মিথ্যা কেস দেওয়ার দরকার নেই। উনি কি প্রতিবাদ করেছেন? তাই জন্যই আমি বললাম ইয়াসমিন দি প্রতিবাদ করেছে, এখন মাঝে মাঝে চিৎকার করে ওঠেন, কিন্তু এখন চিৎকার করলে কি করে হবে? আরে আপনারাই তো ওদের ভুল পথে পরিচালিত করেছেন, নারীদের ক্ষমতায়ন না দেওয়ার ক্ষেত্রে ভুল পথে পরিচালিত করেছেন। চিৎকার করে লাভ কি হবে আপনাদের? আপনারা সব শুনুন, আপনি আজকে যদি বলেন যে মমতা ব্যানার্জি তার ভাইপো সব দোষের দোষী, শুধু তো তা নয়, এরা সহ্য করেছেন। অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটোই তো সমানভাবে দোষী। এরাও সমানভাবে দোষী, যেটা এরা সহ্য করেছেন। এরা প্রতিবাদ করেননি, এরা ল্যাম্পপোস্ট হয়ে থেকেছেন এবং ক্ষমতাকে উপভোগ করেছেন। যে ভদ্র মহিলার কে কোলে তুলে নেওয়ার একটা অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে, তিনি কি আপনার বিধানসভার মধ্যে পড়েন? না না না, এটা দিলীপ দার বিধানসভা। পরে দেখা হয়েছিল? না, আমি কোনোদিন আমার সঙ্গে চেনা পরিচিত নয়। দেখেছিলেন? টিভিতে দেখেছি। আর প্রসঙ্গে দেখেছিলেন টিভিতে? উনি একজন ভদ্রলোককে, সিপিআইএম এর একজন সিনিয়র লিডারকে রাস্তায় পেটাচ্ছেন, এই অবস্থায় দেখেছিলাম। তখন থেকে চিনতে পারলেন যে এই মহিলা? হ্যাঁ, সেটা তো নামে চেনা, আমরা দেখতে জানতাম। আগে জানতেনই না? যে না, আমি জানতাম না, আমাকে দু একজন বলেছে কথাটা, আমি জানতাম। এতদিন ধরে বিরোধী ছিলেন, এখন শাসকের আসনে বসেছেন। প্রথম দিনের বক্তব্য সেখানেই একেবারে মানে গোপাল ভাঁড়, আমরা দেখেছি যে মন্ত্রিসভার মধ্যে গোপাল ভাঁড় কিছু কথা বললেই সকলে হেসে লুটোপুটি বলেন, লুটোপুটি খায়। সেখানে আপনি আজকে সিরিয়াস কথা বললেন, তবে সকলে হেসে লুটোপুটি হয়েছেন। দিয়েছিল কেমন জানেন? সেখানে একটা লাইন লেখা হয়েছিল, জিতেন্দার মতো বয়সী, জিতেন্দার মতো ওয়েট হবে 98 কেজি একজন ভদ্র মহিলাকে নাকি আমি কাঁধে তুলে কোলে তুলে নাচছিলাম। অদ্ভুত কথা, মিথ্যা মামলা দিলেন, এইরকম ওয়েট। এইরকম মিথ্যা মামলা আপনারা দিয়েছেন দিনের পর দিন আমাদের বিরুদ্ধে। সেদিন বলেননি, সেদিন কেন ক্ষমা করবেন জিতেন্দ্র, সেদিন কেন ভাবেননি? আপনারা নারীর ক্ষমতায়নের কথা বলছেন। দিদি, এই মেয়েগুলাকে আপনারা ব্যবহার করেছেন, তৃণমূল কংগ্রেসের এই মহিলাগুলাকে আমাদের বিরুদ্ধে কেস দিতে ব্যবহার করেছেন। কি দিলেন না বলুন, সত্যি কিনা? আপনি তো সেদিন প্রতিবাদ করেছিলেন। এদেরকে ব্যবহার করেছেন, এদেরকে ক্ষমতা দেননি, ক্ষমতা দিয়েছে বিজেপি। দেখুন চন্দনা বাউরিকে কোথা থেকে তুলে এনে কোন জায়গায় বসিয়েছে। বিজেপি নারীর ক্ষমতায়ন দিয়েছে। দেখুন মমিতাদিকে কোথা থেকে বসিয়ে এনেছে। আমি সেদিন শুনছিলাম, আমার এলাকার লোকেরা বলছিল যে পাপিয়াদি এত ভালো ইংরেজিতে কথা বলে, আমরা জানতাম উনি করেন। স্যার, 1 মিনিট খালি একটা কুণালদার প্রতি আমার এলাকার লোকেদের একটা প্রশ্ন। কুণালদা, যদি আপনাকে আমাদের এদিকের লোকেরা, গ্রামের লোকেরা দুর্জনের মামা বলে, জানি না আপনি তৃণমূলের ধ্বংস না বিনাশ কি চাইছেন, শুধু একটাই প্রশ্ন আছে যে আপনি সত্যিটা বলুন, 3.5 বছর কেন জেল খেটেছিলেন? আজকে এই সংসদে আমি পূর্ণ সমর্থন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। আমার বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়ে, বিকশিত বাংলাকে পূর্ণ সমর্থন জানিয়ে শেষ করছি। মাননীয় সদস্য, এইভাবে বলবেন না সদনে। স্যার, এটা আমরা সারাদিন এগুলা দেখে বলবেন না, প্লিজ বসুন। দেখুন, আমি জীবনে প্রথম বিধানসভায়, আজকে দ্বিতীয় দিন আমরা মোশনে আমি পড়েছি। দ্বিতীয় দিন দল আমাকে সুযোগ দিয়েছে বাজেট বক্তৃতায় বক্তব্য রাখার জন্য। আমি দলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমরা যারা নতুন বিধানসভায় এসেছি, আমাদের দল সবাইকে সুযোগ করে দিচ্ছে। আমি অবশ্যই দলের কাছে কৃতজ্ঞ।
এবং যেগুলা এটা আমাদের সবার কাছে হয়তো হাসির মনে হচ্ছে এখন, কিন্তু যখন এই কেসগুলো আমরা খেয়েছিলাম তখন আমাদের কাছে হাসির ছিল না, তখন আমাদের কাছে দুশ্চিন্তারই ছিল। এবং যেভাবে আমাদের জড়িয়ে দেওয়া হয়েছিল, এই পুলিশ অফিসাররা যেভাবে কেসে আমাদের জড়াচ্ছিল, তাতে আমাদের সত্যিই দুশ্চিন্তার ছিল। আজকে যদি আমরা না জিততাম তাহলে ওই সব কেসে আবার জড়িয়ে দিত ওরা আমাদের। আচ্ছা, সব মিলিয়ে কটা কেস খেয়েছেন? দেখুন 27-28টা কেস তো এমনিতেই পড়ে আছে, তো কেস তো প্রচুর আছে আমাদের বিরুদ্ধে। এবার এটা যদি আমরা না জিততাম আরও প্রচুর কেস খেতাম না। আচ্ছা, এটা বিরোধী স্বাভাবিক। থাকাকালীন শুধু তো আমরা কেন, আমাদের কর্মীরাও মার খেত, তারাও আজকে ঘর ছাড়া হতো, প্রচুর প্রচুর কর্মী আজকে ঘর ছাড়া হয়ে যেত। এরকম কেস বহু লোকের হতো, কত মৃত্যুর মিছিল দিয়ে আজকে আমাদের হাঁটতে হতো। এটা ভাবলেও কেমন একটা শঙ্কা লাগে যে কত মৃত্যুর মিছিলের উপর দিয়ে আমাদের হাঁটতে হতো। আজকের দিনে দাঁড়িয়ে এটা বাংলার জনগণকে ধন্যবাদ যে তারা এর জবাব দিয়েছেন। শুধু একটা জিনিস ভেবে দেখুন যে একটা ডেফো ছেলে, একবারে ডেফোই বলছি, ভাইপো একটা ডেফো ছেলে, সে কাঁথির বুকে দাঁড়িয়ে শিশিরবাবু কাঁথির রূপকার জনক, সেখানে কাঁথির একজন রূপকার, তিনি কাঁথির উন্নয়ন ঘটিয়েছেন, তাকে দাঁড়িয়ে বলছে যে শুভেন্দুবাবুর বাবা, সেটা তো তার শুধু পরিচয় নয়, শিশিরবাবু একজন যোগ্য সাংসদ ছিলেন, দীর্ঘদিনের 50 বছরের চেয়ারম্যান ছিলেন, তিনি বিধায়ক ছিলেন, তাকে বলছে তোর বাপকে ডাক। এই যে ডেফমি, এই যে অহংকার, এই ঔদ্ধত্যের পতন ঘটেছে। শুধু এ হয়নি, হেরে যায়নি, এই ঔদ্ধত্যেরও পতন ঘটেছে ওদের কিন্তু। এবং সেটাই আমি আজকে তুলে ধরতে চেয়েছি যে মেদিনীপুরের মানুষ জবাব দিতে জানে। মেদিনীপুরের মানুষ আজকে, আমাদের দাদা আজকে মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ তাকে, এবং পশ্চিমবাংলার বিজেপি, ভারতবর্ষের বিজেপি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যেমন তাকে উপর আস্থার ভরসা রেখেছেন, তেমনি মেদিনীপুরের একজন বিধায়ক হিসাবে এইটুকু বলবো যে সেদিন তুমি যে কথা বলেছিলে তার জবাব সুদে আসলে দিয়ে আজকে আমরা কিন্তু তোমাকে মাঠের বাইরে বের করে দিয়েছি। বিরোধী থাকাকালীন আজকে এত আর খেলার জায়গা নেই। আচ্ছা, খেলা শেষ হয়ে গেছে। ওর খেলা শেষ হয়ে গেছে, ওই যে ডিজে বাজাবে, কত অহংকার, কত ঔদ্ধত্যপূর্ণ আচরণ রাজনীতিতে। দেখুন, ওদের থেকে দীর্ঘ জীবন আমরা রাজনীতি করেছি, ওদের বয়স যতটা ততটাই আমরা রাজনীতি করেছি। আচ্ছা, আমি 30 বছর আজকে রাজনীতি করছি, ভাইপোর বয়স হয়তো 35-36 হবে, তাহলে তার জন্মের ছোটোবেলা থেকে আমরা রাজনীতি করছি। আমরা এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিনি। এই ঔদ্ধত্য সিপিএমের মধ্যে যেদিন হয়েছিল সেদিন কিন্তু 235 থেকে তারা 35-এ নেমে গেছিল, আর এদেরও হয়েছে, এরাও নেমে গেছে। আচ্ছা, ব্যানার্জি পরিবারের কালচারটা দেখলেন, মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এককালীন। শুভেন্দু অধিকারের অধিকার পরিবারেরও আপনি জানেন যে সৌজন্য, শিষ্টাচার, সেটাও দেখলেন। তুলনা চলে না, এটা তুলনা চলে না। কেন বলছি, এরা সব নিয়েছে, এরা সব খেয়ে নিচ্ছে, কিন্তু অধিকারী পরিবার ওই রকম নয়। অধিকারী পরিবার তাদের সর্বস্ব দিয়ে নন্দীগ্রাম আন্দোলন করেছিল বলেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। অধিকারী পরিবার ঠিক টাইমে বিজেপির হাত ধরে এই মমতা ব্যানার্জির এই অহংকারের, ঔদ্ধত্যের আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল বলেই কিন্তু আজকে আমরা ক্ষমতায় এসেছি। আমাদের বিজেপি, আমি স্বপন দাশগুপ্তের কথা ধার করেই বলবো অর্থমন্ত্রী, যে বিজেপি ভদ্র পার্টি, কিন্তু তাকে আন্দোলনমুখী করাটা কিন্তু শুভেন্দুবাবু করিয়েছে। একটা প্রশ্ন, সেটা হলো, প্রথমত জিজ্ঞেস করবো যে আপনি কি জিম যান বা রোজ সকালে উঠে যোগা বা কসরত করেন? সেরকম কিছু থাকে না, জিমে আগে যেতাম, এখন এই 1-1.5 বছর কোনো জিমে যাওয়া হয় না, টাইম পাই না। লাস্ট কত কেজি তুলেছেন হাতে ডাম্বেল? না, আমি ডাম্বল বেশি তুলতাম না, ওই 20-30 কেজির মধ্যেই। আচ্ছা, সেক্ষেত্রে এই যে একটা অভিযোগ দেওয়া হয়েছে 58 কেজির মহিলাকে আপনি 98 98 কেজির একজন মহিলাকে আপনি তুলেছেন, তো এখন তো ক্ষমতায় এসছেন আপনারা, তদন্ত চাইবেন সেটা? হ্যাঁ, অবশ্যই তদন্ত চাইবো, কেস রিওপেন করতে বলবো। যারা মিথ্যা মামলা দিয়েছেন তাদেরও এবার শাস্তি চাইবো আমরা। মিথ্যা মামলা দিন, সমস্তটা ভিডিও সেদিনের আছে, পুরো লাইভ হয়েছিল সেদিন, পুরো ঘটনা। অগ্নিমিত্রাদির ইলেকশন প্রার্থী, আমি তার ইলেকশন এজেন্ট, আমাদের বিধায়ক শঙ্কর গুচ্ছাইত, আমাদের দলের নেতা, তারা, আমরা সবাই সেখানকার মণ্ডল সভাপতি থেকে আরম্ভ করে একগুচ্ছ জেলার নেতা আমরা ছিলাম, যাদের নামে কেস দেওয়া হয়েছে। পুরো ঘটনার ভিডিও আছে, ফলে সেখানে কোনো জায়গায় ওই ভদ্রমহিলাকে দেখা যায়নি, অথচ পুলিশ জোর করে নিয়ে ওকে দিয়েছে। তবে দুর্ভাগ্যবশত ওই পুলিশ অফিসার এখনও ওখানে আছেন।
এটাই ছিল তৃণমূলের কালচার। আজকের বিধানসভার মধ্যে যখন বাজেট নিয়ে এবং একাধিক ইস্যু নিয়ে একদম সিরিয়াস টক চলছে, তখন রামাদা, সকলের রামা নামে পরিচিত যিনি বিধায়ক মেদিনীপুরের, তিনি উঠে দাঁড়িয়ে নিজের ব্যক্তিগত বেশ কিছু বিরোধী থাকাকালীন তার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তুলে ধরলেন এবং সেখানে হাসির খোরাক হলেও একটি গুরুত্বপূর্ণ তথ্য তিনি সকলের সামনে দিলেন। একেবারে সরাসরি শিউলি সাহার দিকে আঙুল তুলে, তিনি যেহেতু মেদিনীপুরের মেয়ে রয়েছেন তার দিকে আঙুল তুলে তিনি বললেন যে তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন মহিলাদেরকে কি কি কাজে ব্যবহার করতো তারা এই মহিলাদেরকে সামনে এগিয়ে দিতেন মিছিলে, কিংবা কোনোভাবে সেই মহিলাদেরকে নিয়ে যারা বিরোধী পার্টির ছিল বা বিরোধী যারা লড়াকু নেতৃত্ব ছিল বিজেপির, তাদের বিরুদ্ধে মিথ্যে মিথ্যে মামলা দেওয়া হতো। সেই ঠিক সেরকমই রামাদার বিরুদ্ধে এবং তাছাড়াও তার যারা সঙ্গী ছিলেন লোকসভা নির্বাচনের আগে 2024-এ তাদের বিরুদ্ধে একটি গুরুতর মামলা বা অভিযোগ দেওয়া হয়, শ্লীলতাহানির অভিযোগ দেওয়া হয়। এনারা নাকি 98 কেজির একজন ভদ্র মহিলাকে শ্লীলতাহানি করেছেন, কোলে তুলেছেন। ঠিক এই বক্তব্য তিনি যখন বিধানসভাতে রাখেন সকলে হেসে লুটোপুটি হলেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলীরা মহিলাদেরকে কি কাজে ব্যবহার করত? উন্নতির স্বার্থে, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার স্বার্থে, নাকি সেই লক্ষ্মীদেরকে অন্য কাজে ব্যবহার করতো? তার একটা পর্দা ফাঁস করে ফেললেন রামাদা বিধায়ক হিসেবে। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।